আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি পর্যায় সারণীর তোমাদের কেমিস্ট্রি বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 2 এ থাকবে তোমাদের এই পর্যায়ভিত্তিক ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা এবং কিছু থাকবে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, ডিপ্লক মৌল, অবস্থান্তর ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস। প্রথমে পড়ি পর্যায়ভিত্তিক ধর্ম কি। পর্যায়ভিত্তিক ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম হচ্ছে পর্যায় সারণী একই গ্রুপ এবং একই পর্যায়ে সকল মৌলের ধর্ম একই হওয়ার পদ্ধতিটা হচ্ছে, বা একই ধরনের হওয়া বা একই ধরনের পরিবর্তন হওয়াকে বলা হয় মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ প্রত্যেকটা পর্যায় এবং প্রত্যেকটা গ্রুপে প্রথম মৌলের বৈশিষ্ট্য যা আছে এবং এরকম ভাবে প্রতিটা গ্রুপে প্রত্যেকটা মৌলের ধর্ম একই হওয়ার পদ্ধতিটা হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা পর্যায়ভিত্তিক ধর্ম বুঝতে পেরেছ। পর্যায়ভিত্তিক ধর্মের প্রথম ধর্মটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াস হতে সর্ববহিঃস্থ শক্তিস্তরের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ওই মৌলের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। অর্থাৎ কোন একটা মৌলের, যেমন সোডিয়ামকে যদি আমরা ধরি, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং সর্ববহিঃস্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। অর্থাৎ এই নিউক্লিয়াস হতে সর্ববহিঃস্থ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ওই মৌলের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই মৌলের পর্যায় ভিত্তিক কিরকম পরিবর্তন হয় এবং গ্রুপ ভিত্তিক কিরকম পরিবর্তন হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কোন মৌলের একই পর্যায়ের, এটা হচ্ছে পর্যায় আর এটি হচ্ছে গ্রুপ। আচ্ছা, কোন মৌলের একই পর্যায়ের বাম হতে ডানে যদি যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে। বাম থেকে যদি ডানে যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে। কেন কমবে? এই যে একটা গ্রুপে আমরা দেখাচ্ছি 11 হচ্ছে সোডিয়াম, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। এটার জন্য আমরা দেখাচ্ছি সোডিয়ামকে আমরা যদি লিখি, সোডিয়ামের সর্ববহিঃস্থ শক্তি স্তর 3টা শক্তি স্তর, 1টা 2টা 2 8 1। এটার নিউক্লিয়াসকে একটা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট করবে। আবার ম্যাগনেসিয়াম যদি আমরা চিন্তা করি, ম্যাগনেসিয়াম 2 8 সর্ববহিঃস্থ শক্তি স্তরে 2। এই হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রনীয় কাঠামো, ইলেকট্রন বিন্যাসের কাঠামো। তাকে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসকে 2টা ইলেকট্রন আকৃষ্ট করবে।
যার কারণে এই পারমাণবিক দূরত্বটা অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা একটু কমে যাবে। আর সোডিয়ামের একটা ইলেকট্রন আকৃষ্ট করার কারণে সোডিয়ামের এই দূরত্বটা সে আগের মতোই থাকবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি থাকবে, তার এর দূরত্বটা বেশি এবং এর দূরত্বটা কম। যদিও কোনো নতুন শক্তি স্তর বাড়ে নাই, তারপরেও এইটার একটা ইলেকট্রন আকর্ষণ করার কারণে এদের মধ্যবর্তী দূরত্বটা যত থাকে ম্যাগনেসিয়ামের দূরত্বটা তার চেয়ে কম থাকে। এরকম ভাবে অ্যালুমিনিয়াম যদি আমরা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং সর্বোচ্চ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। এরকম ভাবে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসকে 3টা ইলেকট্রন আকৃষ্ট করবে, যার কারণে এই দূরত্বটা আরো কমে যাবে। এই কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, অথবা ডান থেকে বামে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। ঠিক এরকম ভাবে আমরা যদি একটা গ্রুপের দিকে চিন্তা করি, একটা গ্রুপ যদি আমরা চিন্তা করি, যেমন হাইড্রোজেন, 2 নম্বর আছে হিলিয়াম, 3 নম্বর আছে সোডিয়াম। এরা হচ্ছে একই গ্রুপের, আমরা জানি, হিলিয়াম না তো লিথিয়াম, আরো আছে পটাশিয়াম। এরকম ভাবে এটা যদি আমাদের একটা গ্রুপ হয়, কেন নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে? তার কারণ হচ্ছে, যেমন হাইড্রোজেনের একটা শক্তি স্তর, তাহলে তার একটা ইলেকট্রন। লিথিয়ামের কিন্তু 2টা শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে একটা। তার মানে যেহেতু 2টা শক্তি স্তর, তার দূরত্ব যতটুকু হবে একটা শক্তি স্তরে, নিশ্চয়ই হাইড্রোজেনের চেয়ে লিথিয়ামের শক্তি স্তর অবশ্যই একটু দূরে, যেহেতু 2টা শক্তি স্তর। ঠিক অনুরূপ ভাবে সোডিয়ামের এরকম 3টা শক্তি স্তর। তার মানে কি, একই গ্রুপে যখন উপর থেকে নিচে নামতে থাকবো, তখন একটি করে শক্তি স্তর বাড়তে থাকবে। তার মানে এই কারণেই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের পর্যায়ভিত্তিক ধর্ম বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ সোডিয়াম পরমাণু গ্যাসীয় অবস্থায় X মৌল 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি আমরা সংজ্ঞা বুঝতে পেলাম, অর্থাৎ 1 মোল কোনো গ্যাসীয় অবস্থায় 1 মোল কোনো পরমাণু 1 মোল ইলেকট্রন অপসারণ করতে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলে আয়নীকরণ শক্তি। এখন একই গ্রুপে এবং একই পর্যায়ে তাদের পরিবর্তন আমরা দেখব। এটা হচ্ছে পর্যায় আর এটা হচ্ছে গ্রুপে
একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তি কমবে। আয়নীকরণ শক্তি কমবে। আয়নীকরণ শক্তি কমবে। অর্থাৎ ঠিক পরমাণুর আকারের উল্টাটা হবে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তি কমবে এবং নিচ থেকে উপরের দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে। এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে। আয়নীকরণ শক্তি বাড়বে। কেন বাড়বে? কারণ বাম থেকে ডানের দিকে গেলে পরমাণুর আকার কমে, তাই আয়নীকরণ শক্তি বাড়বে। এবং উপর থেকে নিচের দিকে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বাড়ে, তাই আয়নীকরণ শক্তি কমে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক ধর্ম বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা হবে, এখানে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা হবে এরকম। ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় এক মোল কোন গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন নিজের কাছে আনতে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। অর্থাৎ সংজ্ঞাটা সেম, আয়নীকরণ শক্তির মতোই সেম, তার উল্টা। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এক মোল কোন গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন নিজের কাছে আনতে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ধর্ম এবং গ্রুপ ভিত্তিক ধর্ম আমরা বোঝার চেষ্টা করি। যেহেতু উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বাড়ে, তাই ইলেকট্রন আসক্তি কমবে। অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন আসক্তি কমবে। আবার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে। এই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ কোন গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন আসক্তি কমবে, নিচের থেকে উপরের দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে এবং ডান থেকে বামে আসলে ইলেকট্রন আসক্তি কমবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ধর্ম বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব দাতব ধর্ম। দাতব ধর্ম হচ্ছে যে সমস্ত পরমাণুর মধ্যে ইলেকট্রন দান করার প্রবণতা আছে, অর্থাৎ যে সমস্ত পরমাণু ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় দাতব। এবং এই ধর্ম যাদের মধ্যে আছে ওই ধর্মগুলোকে বলা হচ্ছে দাতব ধর্ম। এখন দাতব ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমতে থাকবে এবং উপর থেকে নিচের দিকে আসলে বাড়তে থাকবে। ঠিক এই দাতব ধর্ম পরমাণুর আকারের মতো। অর্থাৎ পরমাণুর আকার পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেরকম হবে দাতব ধর্ম সেরকম হবে। অর্থাৎ বাম থেকে ডানে গেলে দাতব ধর্ম কমতে থাকবে এবং উপর থেকে নিচের দিকে আসলে দাতব ধর্ম বাড়তে থাকবে। অর্থাৎ দাতব ধর্ম এবং পরমাণুর আকারের ধর্ম একই। ঠিক অদাতব ধর্ম হচ্ছে কোন একটা মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অষ্টকে পূর্ণ করে বা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অদাতব। এবং এই ধর্ম যাদের মধ্যে আছে ওই ধর্মটাকে বলা হয় অদাতব ধর্ম। এখন তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে কোন যৌগ গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রনটি নিচের
কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ের বাম দিকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, অর্থাৎ পরমাণুর আকারের উল্টা তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, এবং উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, এবং পর্যায়ের গ্রুপের উপর হতে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পর্যায়ভিত্তিক ধর্ম। এখন আমরা পড়ব কিছু ধাতু। একটা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এর মৌলসমূহকে বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 1 এর যে সমস্ত মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা। অর্থাৎ গ্রুপ 1 এর হাইড্রোজেন ছাড়া যে সমস্ত পরমাণু পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। আর মৃৎ ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 এর যে সমস্ত পরমাণুর যৌগ মৃত্তিকায় পাওয়া যায়, অর্থাৎ মাটির নিচে পাওয়া যায়, তাদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 এর কপার, সিলভার, বোরন, এই সকল পরমাণু সমূহকে প্রাচীনকালে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করত। অর্থাৎ গ্রুপ 11 এর কপার, সিলভার, বোরন এই ধাতু সমূহ বিক্রি করে প্রচুর পরিমাণে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত, তাই এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। এরপর হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। ডি ব্লক মৌল হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 3 হতে গ্রুপ 13। পর্যায় সারণী গ্রুপ 3 হতে গ্রুপ 13 যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে ক্রমান্বয়ে প্রবেশ করে। ডি অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন অর্থাৎ গ্রুপ 3 থেকে গ্রুপ 13 পর্যন্ত যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে প্রবেশ করে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। যেমন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন 21, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s।
2 2 4 6 10 12 6 18 18 2 20 21। এই হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রোবিন্যাস। তার সর্ববহিস্থ শক্তি স্তরে তার পূর্ববর্তী স্তরে পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে, তাই স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল। যেমন টিটানিয়াম হচ্ছে 22। যেমন এটার যে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 2 2 4 6 10 12 6 18 2 20 20 2 22। এই যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে, তাই এটাকে বলা হয় ডি ব্লক মৌল। যেমন আয়রন Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 2 2 4 6 10 12 6 18 2 20 20 6 26। যেহেতু তার সর্ববহিস্থ স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে, তাই তার আয়রন হচ্ছে কি ধাতু? ডি ব্লক মৌল। আয়রন কি হচ্ছে? ডি ব্লক মৌল। কিন্তু অবস্থান্তর ধাতু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। অবস্থান্তর ধাতু হচ্ছে, সংজ্ঞাটি হচ্ছে অবস্থান্তর ধাতু লিখবো যে গ্রুপ 3 হতে গ্রুপ 13 এর যে সমস্ত ডি ব্লক মৌলের একটি সুস্থিত আয়নের ইলেকট্রনীয় কাঠামো D1 হতে D9 এ পাওয়া যায় তাদেরকে অবস্থান্তর ধাতু বলে। যেমন নিকেলের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 নিকেল হচ্ছে 27 26 আয়রন 27 নিকেল হচ্ছে 27 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 2 2 4 6 10 12 6 18 18 2 20 20 7 27। এখন এই নিকেল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু নিকেলের একটা সুস্থিত আয়ন আছে, যেমন 2+। এর সুস্থিত আয়ন অর্থাৎ 2+ মানে সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার মধ্যে ইলেকট্রন থাকবে 25টা। তাহলে তার 25টা ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 2 2 4 6 10 12 6 18 2 20 5 25। এই হলো নিকেলের ইলেকট্রন বিন্যাস, নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস। যদি একটি কমপক্ষে সুস্থিত আয়নে D1 থেকে D9 কাঠামো থাকে, যে সকল ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত আয়নের D1 থেকে D9 কাঠামো থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। সে কিন্তু একই সাথে ডি ব্লক মৌল, আবার সে অবস্থান্তর ধাতু। অর্থাৎ সকল অবস্থান্তর ধাতু ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর ধাতু নয়। যেমন এই যে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিত আয়ন আছে যেটা 3+। স্ক্যান্ডিয়ামের আসল তার ইলেকট্রন হচ্ছে 21টি, 21 থেকে 3 চলে যাবে 18। তার ইলেকট্রন বিন্যাস হবে এরকম 3s2 3p6 2 2 4 6 10 12 6 18। এই হইল তার ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, যেখানে ডি অরবিটালই নাই। অর্থাৎ স্ক্যান্ডিয়াম এই কারণে সে ডি ব্লক হলেও
কিন্তু সে অবস্থান্তর ধাতু নয়। এরকম ভাবে আমরা যদি আয়রনকে চিন্তা করি, আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 2 2 4 6 10 12 6 18 18 2 20 20 6 26 20 6 26। কিন্তু তার যদি আমরা আয়নিক ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার হবে 24। তাহলে এখানে হবে 4 2 2 4 6 10 12 6 18 2 20। আমরা আয়ন এইটা করি Fe3+, তাহলে এখানে লাগবে 3। তাহলে 2 2 4 6 10 12 6 18 18 2 20 3 23। তার মানে তার ডি এর কাঠামো কত? ডি এর কাঠামো হচ্ছে D1 থেকে D9 এর মাঝে আছে, তাই সে অবস্থান্তর ধাতু এবং সে ডি ব্লক ধাতু, ডি ব্লক মৌল। এরকম ভাবে যদি আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, যেমন এই জিঙ্ক হচ্ছে 30, তার একটা আয়ন আছে 2+, তাহলে তার ইলেকট্রনের কাঠামো হচ্ছে 28 হবে, অর্থাৎ তার 28টি ইলেকট্রন হবে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 2 2 4 6 10 12 6 18 18 2 20 20 10 30। এখানে D1 থেকে D9 কাঠামো বলেছিলাম, D1 থেকে D9, যাদের মাঝে D1 থেকে D9 কাঠামো যুক্ত আয়ন পাওয়া যাবে তারা হচ্ছে অবস্থান্তর, কিন্তু সে কিন্তু D10 2 2 4 6 10 2 2 4 6 10 12 6 18 2 20 10 30। জিঙ্ক 2+, তার মানে সেও যেহেতু 8টা আসছে, তার মানে সেও অবস্থান্তর ধাতু। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অবস্থান্তর ধাতুটি বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে সমস্ত মৌলের সর্ববস্তু শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেমন এদের যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন হিলিয়াম হচ্ছে 2 1s2, হিলিয়াম নিয়ন হচ্ছে 10 1s2 2s2 2p6 3s 10। এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন দ্বারা পূর্ণ, প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রন দ্বারা পূর্ণ আর্গন 18। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তার সর্ববস্তু শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাদের সর্ববস্তু শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বলে তারা অন্যান্য মৌলের সাথে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করতে কিছুটা দ্বিধাগ্রস্ত, তাই তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই টপিকসের উপর যতগুলো কথা বলেছি তা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের এই বিষয়ক প্রবলেমগুলো সলিউশন হয়েছে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবে। আমি তোমাদের এরপর ডি ব্লক এবং যে অবস্থান্তর ধাতুতে বলেছিলাম জিঙ্ক অবস্থান্তর, কিন্তু জিঙ্ক আসলে অবস্থান্তর নয়, কারণ আমি অংশটুকু একটু ভুল বলেছিলাম। এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 2 2 4 6 10 12 6 18 2 20 10 30। এটা আমি বলেছিলাম যে 30 ইলেকট্রন বিন্যাসে তার ইলেকট্রন বিন্যাস হয় এরকম, কিন্তু জিঙ্ক 2+, একটা মাত্র আয়নই আছে যার কাঠামো হবে 30, কিন্তু দুইটা ইলেকট্রন সরে যাওয়ার কারণে 28 হবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। তার সর্ববস্তু শক্তি স্তরের দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, যার কারণে সর্ববস্তু শক্তি স্তরের ডি এর ইলেকট্রনীয় কাঠামো 1 থেকে 9 এর বাহিরে হয়, যার কারণে জিঙ্ক ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত হলেও সে অবস্থান্তর মৌল নয়।
আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ওই আগের অংশটুকু কারেকশন করে তোমরা ডি ব্লক জিঙ্ক কেন ডি ব্লক নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ওই অংশটুকুতে জিঙ্ক ডি ব্লক হবে, কিন্তু সে অবস্থান্তর হবে না।